বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি সুলতান মোহাম্মদ বিন তুগলকের শাসন ব্যবস্থা ও সংস্কার নীতি নিয়ে আলোচনা করব। সুলতান মোহাম্মদ বিন তুগলকে সিংহাসনে বসার পর রাজস্ব বিভাগে কয়েকটি সংস্কার প্রবর্তন করেন, অর্থাৎ তার রাজস্ব সংস্কার নীতি প্রথমে আলোচনা করা হলো। তিনি সরকারের আয় ব্যয়ের হিসাব রাখার উপর জোর দেন। প্রতি প্রাদেশিক শাসনকর্তাকে প্রদেশের বার্ষিক আয় ও ব্যয়ের রিপোর্ট দিল্লিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। সুলতান নির্দেশ দেন যে সকল ধরনের জমির উপর যেন নিয়মিত কর ধার্য করা হয় এবং সাম্রাজ্যের সর্বত্র এই হারে ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থা করা হয়। পরবর্তীকালে নানা বিষয়ে ব্যস্ত থাকার ফলে সুলতান তার এই নির্দেশকে চালু রাখতে পারেননি, কিন্তু কিছুদিন বাদে এই আইনটি চাপা পড়ে যায়। জিয়াউদ্দিন বর্ণির মতে সুলতান মোহাম্মদ তুগলকে দোয়াবের কৃষকদের উপর ভূমি রাজস্বের হার 5 থেকে 10 গুণ বৃদ্ধি করেন। তিনি রাজস্ব কর্মচারীদের কড়া নির্দেশ দেন যেন এই কর আদায় করা হয়। এই সময় দোয়াবে দুর্ভিক্ষ চলছিল, কিন্তু কর্মচারীরা সে কথা সুলতানকে না জানিয়ে দুর্দশাগ্রস্ত প্রজাদের কাছে বাড়তি কর আদায় আরম্ভ করে। এজন্য কোনো কোনো স্থানে বিদ্রোহ দেখা দেয়। অধিকাংশ কৃষক জমি ও ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং রাস্তাঘাটে রাহাজানি করে জীবন ধারণ করতে থাকে। বর্ণির মতে হাজার হাজার লোক অনাহারে অথবা সুলতানি সেনাদলের শাস্তিমূলক অভিযানের ফলে মারা যায়। সুলতান যখন দুর্ভিক্ষ ও প্রজাদের দুর্দশার কথা জানতে পারেন, তখন তিনি সৎ কর্মচারী পাঠিয়ে তাকাবি ঋণ ও নানা প্রকার সাহায্য কৃষকদের দেন। দোয়াবে রাজস্ব বৃদ্ধি ও প্রজা নির্যাতন সম্পর্কে বর্ণির বর্ণনায় আধুনিক গবেষকরা বেশ কিছু ত্রুটি লক্ষ্য করেন। প্রথমত, আলাউদ্দিন খলজি ভূমি রাজস্বের হার শতকরা 50% করেন। তদুপরি মোহাম্মদ বিন তুগলক 5 থেকে 10 গুণ বা 20 গুণ কর বৃদ্ধি করেন। বর্ণির এই অভিমত অন্য কোনো সমকালীন লেখক দ্বারা সমর্থিত হয় নাই। ফেরিস্তার মতে মোহাম্মদ বিন তুগলক মাত্র 3-4 গুণ রাজস্বের হার বৃদ্ধি করেন। দ্বিতীয়ত, ডক্টর আগা মাহাদি হোসেনের মতে মোহাম্মদ খোরাদান অভিযানের জন্য যে বিরাট সেনাদল জোগাড় করেন, সেই সেনাদল ভেঙে দেওয়ার পর তার কিছু অংশ দোয়াবে চাষাবাদের কাজে লাগে। মোহাম্মদ কর বৃদ্ধি করলে তারাই বিদ্রোহ করে। এই জন্য সুলতান দোয়াবে শাস্তিমূলক অভিযান পাঠান। যাই হোক, একথা সত্য যে মোহাম্মদ বিন তুগলক দোয়াবের কৃষকদের উপর করের হার বাড়ান এবং এই জন্য দোয়াবে কৃষকরা নির্যাতিত হয়। দোয়াব থেকে খাদ্য সরবরাহ কিছুদিনের জন্য বন্ধ হলে দিল্লিতেও খাদ্যাভাব দেখা দেয়। মোহাম্মদ বিন তুগলক বাধ্য হয়ে দোয়াবের দুর্ভিক্ষ পীড়িত কৃষকদের সাহায্য পাঠান, কিন্তু তা এত দেরিতে পৌঁছায় যে তার ফলে বহু লোক মারা যায়। এরপরে তার সংস্কার হচ্ছে রাজধানী স্থানান্তর। 1326 থেকে 1327 খ্রিস্টাব্দ। সুলতান মোহাম্মদ বিন তুগলক স্থির করেন যে সাম্রাজ্যের রাজধানী দিল্লি থেকে দক্ষিণের দেবগিরিতে স্থানান্তর করবেন। কেন সুলতান এইরূপ সিদ্ধান্ত নেন সে সম্পর্কে বর্ণি, ইসামি, ইবন বতুতা প্রভৃতি সমকালীন ঐতিহাসিকরা কয়েকটি কারণের উল্লেখ করেছেন। বর্ণির মতে দেবগিরি নগরটি তার সাম্রাজ্যের মধ্যস্থলে হওয়ায় এখান থেকে দক্ষিণ এবং উত্তরে রাজ্য ভালোভাবে শাসন করা যাবে, একথা ভেবে সুলতান দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। এছাড়া মঙ্গল আক্রমণের ফলে দিল্লি
খুবই অরক্ষিত হয়ে পড়ে। এদিক থেকে দেবগিরি অনেকটা সুরক্ষিত ছিল। ইবন বতুতা রাজধানী স্থানান্তরের 5 বছর পরে ভারতে আসেন। তিনি বলেছেন, দিল্লির নাগরিকরা সুলতানের নামে নানা প্রকার কুৎসাপূর্ণ পত্র লিখে রাত্রিবেলা তার দরবারে ছুঁড়ে দিত। সেজন্য সুলতান দিল্লিবাসীদের শাস্তি দিতে তাদের ঘরবাড়ি ছেড়ে দেবগিরিতে যেতে বাধ্য করেন। তিনি দিল্লির বাসিন্দাদের ঘরবাড়ি কিনে নেন এবং তাদের নির্দেশ দেন যে তারা যেন দেবগিরিতে চলে যায়। ইসামি বলেছেন যে দিল্লির জনসাধারণ সম্পর্কে সুলতান সন্দেহপরায়ণ ছিলেন। তাদের ক্ষমতা ধ্বংস করতে তিনি দিল্লির জনসাধারণকে দেবগিরিতে যেতে বাধ্য করেন। সমকালীন ঐতিহাসিকরা দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরকরণের কারণ সম্পর্কে একমত নন। তাছাড়া এই মৌলবাদী গোঁড়া লেখকরা সুলতান মুহাম্মদ বিন তুগলকের প্রতি সন্তুষ্ট ছিলেন না, সুতরাং তাদের বিরুদ্ধে পক্ষপাত থাকার সম্ভাবনা বেশি। প্রথমত, দেবগিরি সাম্রাজ্যের মধ্যস্থলে ছিল না। তাছাড়া দেবগিরি থেকে সুদূর উত্তর পশ্চিমে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করা কষ্টকর ছিল। দ্বিতীয়ত, দিল্লির জনসাধারণকে ব্যক্তিগত কারণে সুলতান দৌলতাবাদে তুলে নিয়ে যান বলে মনে করা যায় না। তৃতীয়ত, আধুনিক গবেষকদের মতে সুলতান শাসনতান্ত্রিক ও সাংস্কৃতিক উদ্দেশ্যে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। ডক্টর হোসেন ও অধ্যাপক হাবিবুল্লাহের মতে প্রশাসনিক কারণেই সুলতান এই কাজ করেন। কুতুবউদ্দিন মুবারক খলজির আমল হতে দক্ষিণের রাজ্যগুলিকে সুলতান সাম্রাজ্যের প্রত্যক্ষ শাসনের ভিতর আনার কাজ আরম্ভ হয়। মুহাম্মদ বিন তুগলক বোঝেন যে দক্ষিণে রাজধানী স্থাপন না করলে দক্ষিণকে শাসন করা সম্ভব হবে না। দ্বিতীয়ত, দক্ষিণের হিন্দু সংখ্যা বেশি হওয়ায় এই অঞ্চলে ইসলামীয় সংস্কৃতি ছিল ক্ষীণ ও ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল খুবই কম। এই জন্য মোহাম্মদ উলেমা ও মুসলিম সন্তদের দক্ষিণে দেবগিরিতে গিয়ে খানকা স্থাপন ও ধর্মপ্রচারের জন্য তিনি ডাক দেন। এজন্য তিনি উলেমা ও ধর্মপ্রচারকদের দেবগিরি যাত্রায় বাধ্য করেন। ডক্টর গার্ডনার ব্রাউনের মতে সুলতান মুহাম্মদ বিন তুগলক শাসনতান্ত্রিক প্রয়োজনেই জরুরি মনে করেন এই রাজধানী স্থানান্তর। এই সঙ্গে দক্ষিণের সম্পদের দিকেও তার দৃষ্টি পড়ে। বর্ণী ও বতুতার বর্ণনা থেকে জানা যায় যে সুলতান দিল্লির ধনী দরিদ্র সকল শ্রেণীর লোককে দেবগিরি যাত্রায় বাধ্য করেন। দিল্লি নগরী জনহীন হয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। কয়েক বছর পর যখন দিল্লিতে পুনরায় রাজধানী ফিরিয়ে আনা হয় তখন দিল্লি জনশূন্য ছিল। বর্ণীর মতে সুলতান দেবগিরির নাম পাল্টে রাখেন দৌলতাবাদ, যাতে দিল্লি থেকে লোকজন যাতায়াতের সুবিধা হয়। এজন্য পথের ধারে সরাইখানা স্থাপন বৃক্ষরোপণ করা হয়, কিন্তু পথের কষ্টে বহু লোক মারা যায়। কিছুদিন বাদে সুলতান তার ভুল বুঝতে পারেন এবং মুসলিম কর্মচারীরা দেবগিরিতে বসবাস করতে চাইতো না, এটা তিনি উপলব্ধি করেন। তিনি পুনরায় দিল্লিতে রাজধানী ফিরিয়ে আনেন। আধুনিক গবেষকরা সকল প্রকার সম্ভাব্য সূত্র বিচার করে এই সিদ্ধান্তে এসেছেন যে দেবগিরিতে রাজধানী কিছুদিন স্থানান্তরিত হলে দিল্লি তার মর্যাদা হারায়নি। সমকালীন রচনা মাসালিক-ই অবসরে রাজধানী স্থানান্তরের উল্লেখ না থাকায় অনেকে মনে করেন যে দিল্লি ও দৌলতাবাদ দুটি স্থানেই দুটি রাজধানী স্থাপিত হয়। দৌলতাবাদকে দক্ষিণের শাসনকেন্দ্রে পরিণত করা হয়। দুই বর্ণী দিল্লির জনসংখ্যা ধ্বংস সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তা সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়, কারণ 5 বছর পর ইবন বতুতা যখন দিল্লিতে আসেন তখন তিনি দিল্লিকে জনবহুল ও সমৃদ্ধশালী দেখেন। ডক্টর হোসেনের মতে দিল্লির হিন্দুদের সম্ভবত দক্ষিণে যেতে হয়নি। তিনি 1327 থেকে 1328 খ্রিস্টাব্দ দিল্লির দুটি সংস্কৃত শিলালিপির ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছেন। 4 ডক্টর নিজামীও মনে করেন দিল্লির সমগ্র জনসাধারণকে স্থানান্তর করা হয় এটা ঠিক নয়। উলেমা ও শাসক শ্রেণীর লোকেদেরই সুলতান দেবগিরিতে যেতে বাধ্য করেন।
যাই হোক, গবেষকরা স্বীকার করেন যে রাজধানী স্থানান্তরণের ফলে মোহাম্মদ বিন তুগলকের জনপ্রিয়তা দারুণভাবে নষ্ট হয়। দিল্লির শাসক শ্রেণীর মধ্যে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে তীব্র বিরোধিতা দেখা দেয়। সাধারণভাবে তার শাসননীতির প্রতি লোকের আস্থা কমে যায়। পরোক্ষভাবে বিচার করলে দেবগিরিতে রাজধানী স্থানান্তর দক্ষিণে মুসলিম অধিবাসনের পথ রচনা করে ও ভবিষ্যতে বাহমনি রাজ্য গঠনের পথ এর ফলে রচিত হয়। এরপর তার সংস্কার হচ্ছে মুদ্রা সংস্কার ও প্রতীক মুদ্রা প্রবর্তন। সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে সোনার টঙ্কা, রূপোর টঙ্কা ও তামার পয়সা বা জিতলের প্রচলন ছিল। তিনি রূপার অভাব বশত দিনার নামে এক নতুন স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেন এবং 1 দিনার সমান 10টি রূপার টঙ্কা ঠিক করে দেন। যাই হোক, মোহাম্মদ বিন তুগলকের সর্বাপেক্ষা বিখ্যাত মুদ্রা সংস্কার ছিল 1329 খ্রিস্টাব্দ থেকে 1330 খ্রিস্টাব্দে প্রতীকী তাম্র মুদ্রার প্রবর্তন। বর্ণির মতে সুলতান দান খয়রাত ও খোরাসান জয়ের পরিকল্পনার দরুন রাজকোষ শূন্য করে ফেলেন। তখন অর্থনৈতিক সংকট কাটাবার জন্য তিনি প্রতীক তাম্র মুদ্রার প্রবর্তন করেন। বর্ণির এই অভিমতে বহু ত্রুটি দেখা যায়। প্রথমত, ফেরিস্তার মতে মোহাম্মদ বিন তুগলকের প্রচলিত মুদ্রা ছিল ব্রোঞ্জের, তামার নয়। দ্বিতীয়ত, সুলতান মোহাম্মদ বিন তুগলক অর্থ সংকটের দরুন প্রতীক মুদ্রা চালু করেন। একথা বর্ণির নিজের রচনার দ্বারা সমর্থিত হয় না, কারণ বর্ণি লিখেছেন যে প্রতীক মুদ্রাগুলি অচল হলে সুলতান সেগুলি সরকারি রাজকোষে ফেরত দিয়ে তার বিনিময়ে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা নিতে নির্দেশ দেন। যদি মোহাম্মদ বিন তুগলকের রাজকোষ শূন্য হয়ে থাকে, তবে কিভাবে তিনি প্রতীক মুদ্রার বিনিময়ে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা পরিশোধ করেন? সম্ভবত সুলতান দুটি কারণে এই প্রতীক মুদ্রার প্রচলন করেন। চীনে কুবলাই খান একদা চাও নামে কাগজের নোট চালু করেন এবং পারস্য গাইখাতু খান প্রতীকী মুদ্রা চালু করেন। উদ্ভাবনী প্রিয় মোহাম্মদ বিন তুগলকও অনুরূপভাবে ব্রোঞ্জের মুদ্রা চালু করেন। গার্ডনার ব্রাউন প্রভৃতি গবেষকরা মনে করেন যে 14 শতকে বিশ্বে রৌপ্য সংকট চলছিল। ভারতেও রূপার সরবরাহ কম ছিল, এজন্য মোহাম্মদের রূপার টঙ্কায় রূপার ভাগ কম ছিল। তাছাড়া তার বিশাল সাম্রাজ্যে বহু মুদ্রার প্রয়োজন হয়। এই ঘাটতি মেটাবার জন্যই তিনি ব্রোঞ্জ বা তামার মুদ্রার প্রচলন করেন। সুলতান মোহাম্মদ বিন তুগলকের এই মুদ্রা নীতি সম্পূর্ণ বিফল হয়। বর্ণির মতে এই নতুন মুদ্রা নির্মাণে সরকারি একচেটিয়া নিয়ন্ত্রণ না হওয়ায় হিন্দুরা ব্যাপক ওই মুদ্রা জাল করে। বিশেষত প্রদেশেও ব্যাপকভাবে জাল মুদ্রা চালিত হয়। সাধারণ লোকের পক্ষে আসল ও জাল মুদ্রা চেনা সম্ভব না হয় তারা এই মুদ্রা নিতে অস্বীকার করে। দোকানদার ও ব্যবসায়ীরা তাম্র মুদ্রা নিতে অসম্মতি জানায়। সুলতান মুদ্রা জাল বন্ধ করতে অসমর্থ হলে এই মুদ্রা অচল হয়ে পড়ে। 4 বৎসরের মধ্যে মোহাম্মদ বিন তুগলক উপলব্ধি করেন যে তার নীতি ব্যর্থ হয়েছে। তিনি নির্দেশ দেন যে যারা ইচ্ছা করবে তারা রাজকোষে এই মুদ্রা জমা দিয়ে বিনিময়ে স্বর্ণ বা রৌপ্য মুদ্রা নিতে পারবে। ফলে হিন্দুরা সরকারকে জাল টাকা জমা দিয়ে সোনা বা রূপার টাকা নিয়ে যায়। মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা সংস্কার নীতির ফলে জাল মুদ্রায় বাজার ছেয়ে যায়। সরকারের জমির খাজনার জন্য আসলের বদলে জাল মুদ্রা দেয়া হয়। রাজকোষে এই মুদ্রা স্তূপের মতো পড়ে থাকে। লোকের হাতে যে সোনা ও রূপোর টাকা ছিল, লোকে তা লুকিয়ে ফেলে। তামার টাকায় মালপত্র কিনতে থাকে। খুত মুকাদ্দমগণ তাদের প্রদেয় রাজস্ব জাল নোটে
প্রদান করে। হিন্দু ও বিদ্রোহীরা টাকশাল তৈরি করে গোপনে জাল মুদ্রা তৈরি করে এবং তার দ্বারা শহর থেকে অস্ত্র, ঘোড়া ও অন্যান্য জিনিস কিনে নেয়। বিদেশি বণিকরা জাল টাকার ভয়ে কিছুদিনের জন্য ভারতে মাল পাঠানো বন্ধ করে। যাই হোক, মোহাম্মদ বিন তুগলকের প্রবর্তিত তাম্র বা ব্রোঞ্জের মুদ্রায় অন্যায় কিছু ছিল না। তার একমাত্র দোষ ছিল যে এই মুদ্রার জাল বন্ধ করতে তিনি পারেননি। তবে এই জন্য রাজকোষ শূন্য হয় বরণীর এই কথা বিশ্বাসযোগ্য নয়, কারণ ইবন বতুতা রাজকোষের অর্থ শূন্যতা লক্ষ্য করেননি। এরপর তার কৃষি সংস্কার নীতি। সুলতান মোহাম্মদ বিন তুগলক কৃষির উন্নতির জন্য বিশেষ চেষ্টা করেন। তিনি মনে করতেন যে চিরাচরিত প্রথায় চাষাবাদ করতে উৎপাদন বাড়বে না। এই জন্য তিনি আমিরি কহি নামে একটি বিশেষ দপ্তর স্থাপন করেন এবং এই জন্য একজন মন্ত্রীকে এই দপ্তরের দায়িত্ব দেন। তিনি প্রায় 60 বর্গমাইল স্থান নিয়ে সরকারি কৃষি খামার স্থাপন করেন। এখানে উন্নত প্রথায় চাষাবাদের ব্যবস্থা করা হয়, কিন্তু কর্মচারীদের দুর্নীতি, অলসতা এবং নির্দিষ্ট জমির অনুর্বরতার জন্য সুলতান উৎসাহ হারিয়ে ফেলেন। তিনি 3 বছরে 70 লক্ষ টাকা ব্যয় করে এই পরিকল্পনা ত্যাগ করেন। এইভাবে মোহাম্মদ বিন তুগলকের সংস্কার নীতি সম্পূর্ণ সফল হয়েছিল বা অসফল হয়েছিল সেই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে দ্বিধান্বিত আছে। তবুও তিনি যে সংস্কার প্রচেষ্টা করেছিলেন তা যথেষ্টই প্রশংসার দাবি রাখে। তার সংস্কারগুলি হয়তো ব্যর্থ হয়েছিল, কিন্তু সেই ব্যর্থতা রুখবার মতো যে পদ্ধতি প্রয়োগ করা দরকার ছিল সেই পদ্ধতি প্রয়োগ তিনি করেননি। তাই বারবার তার সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। তবে তিনি যে সংস্কার করেছিলেন তা সেই যুগের বিচারে যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব